সরকার পতন করবেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না, তো এই আন্দোলনে তো আমরা সব একমত না। এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না, কারণ ভারতেই রেখে দেওয়া। তবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেশটিকে নানা হিসেব নিকাশ করতে হবে। हमारा आपसी सहयोग भी हर क्षेत्र में तेजी से बढ़ा। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন আন্দোলন চলাকালীন যে বক্তব্য দিয়েছিলেন, প্রত্যেকটা ছাত্রর বুকে আঘাত লেগেছিল, প্রত্যেকটা গার্ডিয়ানের বুকে আঘাত লেগেছিল, এবং এখন সে দেশের বাইরের থেকে ভুল স্বীকার করতেছে। তবে কেন ব্যারিস্টার সুমন নতুন করে এই পোল্ট্রিবাজের সিদ্ধান্ত নিতে আসছে? এদিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং ভারতের যে মমতা ব্যানার্জির এলাকার থেকে নতুন স্লোগান উঠেছে। মেয়েরা বলছে যে শেখ হাসিনার জামাই চাই, শেখ হাসিনার জামাই চাই। মোদির কাছে ইন্ডিয়াতে এসে এককভাবে থাকতে দেওয়া হবে না, এমন কিছু প্রশ্ন সূত্র ধরে মেয়েরা এটা নিয়ে মিছিল করেছেন। 10 থেকে 12 সেকেন্ডের একটা ক্লিপ আপনাদেরকে তুলে ধরা হচ্ছে। এদিকে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ইন্ডিয়ায় বসবাস করছেন এবং যে কোনো সময় মোদি সরকারের সঙ্গে যে কোনো জায়গায় উনি যাতায়াত করছে, আর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে বর্তমানে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশে আবারও আসার নতুন পরিকল্পনা চলছে। তবে চলুন প্রথমে ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো আমরা শুনে আসি, তাহলে। কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত, আমরা সাহায্য করতে চাই। কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না, তো এই আন্দোলনে তো আমরা সব একমত না। এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না, কারণ ছাড়া, আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া। এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই। প্রশ্ন হচ্ছে কি, কোটা আন্দোলনের জন্য আসছিলেন, আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই। বল প্রয়োগের কথাটা বলতেছে হচ্ছে কি, প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল, এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ন, আওয়ামী লীগ এবং সরকারি প্রায় 90% লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের, এটার সাথে একমত ছিল। আমরা যারা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা, আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবার, কারণ শুক্রবারে আর শনিবারে ঝাঁক ধরছে। এটা আর তখন আমাদের মনে হয়েছে যে এখানের মধ্যে অন্য রাজনীতি আছে। 6 জন সমন্বয়ককে যে ধরা হয়েছে, আমাকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে তারা চায় আন্দোলন কোটার জন্য। এটা শেষ করার পরও দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স, যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না, এরা রাষ্ট্রের বিরুদ্ধে, তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এবং এরা যেহেতু সাধারণ ছাত্রদের প্রতিনিধি, তাদেরকে একটা সেফ এনভায়রনমেন্টে রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল। কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে রাখতে পারবেন না। কিন্তু এক্সেপশন কখন আপনি, যেমন আমাকে যখন লাইফ থ্রেট দেওয়া হয়েছে, এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না। এই যে বের হবেন না, এটা কিন্তু আমাকে থ্রেট না, তারা কিন্তু আমাকে আটক করে রাখছে আমার সিকিউরিটির জন্য। বলছে যে আপনাকে এখন আর বের হতে দেওয়া হবে না, আপনি আসবেন না। আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এদেরকে ওইটার ভিতরে নিয়ে মারামারি করা হয়েছে কিনা, বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা। তারা এসে যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে, আমাদের, তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে। যারা নিয়ে গেছিলেন ধরে নেওয়া হয় কি কারণে? আন্দোলনে যাওয়ার কারণে। যারা সহিংসতা করেনি তাদেরকেও ধরে নেওয়া হচ্ছে, সহিংসতা করে ছাত্র পরিচয় দিলেই ধরে নেওয়া হচ্ছে। সহিংসতা করেনি বা করছে, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখন
যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাম, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সে বক্তব্যগুলো শুনেছেন। দুঃখ ভরা সেই কষ্টগুলা প্রকাশ করেছেন অনলাইনের মাধ্যমে এসে। ব্যারিস্টার সুমন আগে বুঝেন নাই, এখন বুঝেছেন দেশের মানুষের সেই জিনিসগুলা, সিদ্ধান্তগুলা সে আগে বুঝতে পারেন নাই, এখন বুঝতে পেরেছেন। উনি আবারও দেশে আসতে চাই। তবে দেশে আসলে উনি কি পারবে ভালোভাবে থাকতে, নাকি জেলখানার ঘানি টানতে টানতেই তার জীবন শেষ হয়ে যাবে? প্রশ্ন এখানেই রয়ে যায়। তবে এদিকে পশ্চিমবঙ্গের মেয়েরা বিশেষভাবে যে শেখ হাসিনাকে নিয়ে মিটিং মিছিল শুরু করেছে এবং আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে জামাই চাই জামাই চাই, সেই অংশেই আপনাদেরকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হবে। এবং শেখ হাসিনা যে কথাটি বলেছিল ছাত্র আন্দোলনের সময়, যে রাজাকারদের ছেলে নাতিপুতিদের চাকরি দিবে, যারা যুদ্ধাপরাধী তাদের চাকরি দিবে, কিন্তু এই প্রশ্নগুলা আবারও নতুন করে উঠে এসেছে। ভারতের সাথে নতুন একটা সম্পর্ক গড়ে তুলতে এমন কিছু সিদ্ধান্ত শুরু করেছে। তাই চলুন সেই ছাত্রীদের সেই স্লোগানটি আমরা শুনে আসি। জামাই চাই, জামাই চাই, জামাই চাই, জামাই ছাড়া উপায় নাই, জামাই ছাড়া উপায় নাই, দাবি আমার একটাই, দাবি আমার একটাই, জামাই ছাড়া উপায় নাই, জামাই ছাড়া উপায় নাই। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি সেখানেই স্থায়ীভাবে থাকার সুযোগ দেবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। বিষয়টি নিয়ে ভারতীয় বিশ্লেষক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের ভাষ্যমতে দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন 3টি পথ খোলা। এই 3 পথের মধ্যে প্রথমটি হলো ভারতে না রেখে অন্য কোনো দেশে শেখ হাসিনার আশ্রয়ের ব্যবস্থা করা, আর দ্বিতীয়টি হলো রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন ইচ্ছা ভারতেই রেখে দেওয়া। তবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেশটিকে নানা হিসেব নিকাশ করতে হবে। हमारा आपसी सहयोग भी हर क्षेत्र में तेजी से बढ़ा है। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে থাকার সুযোগ দিলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ এটি ভালোভাবে নেবে না। কারণ এই অভ্যুত্থান কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই ছিল না, অনেক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধেও ছিল। আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায়, সেটার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি। তৃতীয় যে পথটি খোলা, সেটি এখনই বাস্তবায়ন সম্ভব নয়। যদিও ভারতীয় কর্মকর্তা ও পর্যবেক্ষকদের কেউ কেউ বিশ্বাস করেন, কিছুদিন পর উপযুক্ত পরিবেশ এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। হৃদয়ে ওরা দিলে আছে প্যারে পাকিস্তান, উনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। মূলত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট বাতিল করার পরই প্রশ্ন উঠেছে, ভারতে এখন শেখ হাসিনার থাকার বৈধতা আসলে কি? प्रधानमंत्री शेख हसीना जी और मैंने और अंतर्राष्ट्रीय मुद्दों पर व्यापक चर्चा। এমন বাস্তবতায় দেশটির পর্যবেক্ষকরা মনে করেন, ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ঢাকা যদি দিল্লির কাছে অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ নাও রাখতে পারে ভারত। তাদের মতে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন নয়। অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 6 আগস্ট জানিয়েছিলেন, শেখ হাসিনার এবারের ভারতে প্রবেশ সাময়িক। কিন্তু এরপর আর ভারত সরকার শেখ হাসিনার বিষয়ে কিছুই জানায়নি। কঠোর গোপনীয়তা ও নিরাপত্তায় রেখেছে তাকে। সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা।
very short notice, she requested approval to come for the moment to India. ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসেই তৃতীয় কোনো দেশে যেতে পারবেন। বিবিসির তথ্য মতে ৩ সপ্তাহের বেশি সময় পার হলেও ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য কোনো দেশ থেকেই আশ্রয়ের জন্য ইতিবাচক সাড়া মেলেনি। শেখ হাসিনার হয়ে এ বিষয়ে দুতিয়ালি করে যাচ্ছে ভারত। রাষ্ট্রবিজ্ঞানী ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে ভারত প্রচ্ছন্ন সমর্থন দেবে, কিন্তু শেখ হাসিনাকে পুনর্বাসিত করা খুবই কঠিন হবে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কিংবা নির্বাচনে অংশ নিতে পারবে বলে তিনি মনে করেন না। আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকবে, তবে দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা ছাড়া কোনো বিকল্প পথ নেই বলেও মনে করেন শ্রী রাধা দত্ত। আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশ ও ভারত এই দুই দেশের জন্যই নতুন ও নজিরবিহীন ঘটনা। কারণ স্বাধীন বাংলাদেশের 5 দশকেরও বেশি সময়ের ইতিহাসে কোন সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টকে এভাবে ভারতে পালিয়ে যেতে হয়নি।